এর সাথে মোহনবাগানের খেলা মনে হয় এপ্রিলের 4 তারিখে এবং সেটা হবে জামশেদপুরের টাটা স্টেডিয়ামে, তাই তো? তো বিকেল 5টা থেকে। তো এখন যার লিগ টেবিলের যে অবস্থা তাতে মুম্বাই সিটি এফসি মনে হয় টপে আছে, জামশেদপুর, মোহনবাগান, তারপরে হচ্ছে দ্বিতীয় স্থানে মানে মোহনবাগান, তাই তো? হ্যাঁ, 13 জামশেদপুর 13, গোলপাট থেকে মোহনবাগান এগিয়ে বলে 2 নম্বরে। মোহনবাগান আছে 2 নম্বরে। তো এখানে আমরা যেটা দেখলাম গত পরপর দুটো ম্যাচে মোহনবাগান একটাতে একটাতে হার। বেঙ্গালুরুর সাথে পুরো 78 না প্রায় 67% বল পজিশন রেখেও সেই ম্যাচ ড্র করে আসতে হয়েছিল মোহনবাগানকে বেঙ্গালুরুতে গিয়ে। এবং নিজেদের মাঠে, ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির কাছে বিচ্ছিরিভাবে মোহনবাগান হেরে গেছে। যেখানে আমরা দেখেছি মোহনবাগানের যেখানে বল পজিশন 78 থেকে প্রায় 80% যেখানে বল পজিশন, সেই জায়গা থেকে মোহনবাগান মুম্বাই সিটি এফসির কাছে 1-0 গোলে হেরে গেল। মানে এটা মানে ইনক্রেডিবল, ভাবাই যায় না এটা, এই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো তারপর থেকে মোহনবাগানের আর কোনো খেলা ছিল না এবং তখনও পর্যন্ত ঠিক ছিল, কারণ মুম্বাই চলে গেল 1 নম্বরে, মোহনবাগান হচ্ছে 2 নম্বরে। আর এই সময় ইস্টবেঙ্গলের যে পরিবেশটা ছিল সেটা নিয়ে একটু খুলে একটু আলোচনা করি। যে অস্কার পরপর 3টে ম্যাচে ব্যর্থ, অর্থাৎ একটা হার 2টো ড্র। এইভাবে অস্কার লাস্ট যে ম্যাচটা ড্র করলো, সেই ম্যাচটা ড্র করার পর কেরালা ব্লাস্টার্স যত সম্ভব, তাই তো? তো তার সাথে ড্র করার পরে মানে গো ব্যাক স্লোগান কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারি থেকে উঠতে শুরু করেছে। মানে অস্কার বুজো একটা আশা জাগিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এসেছিল এবং গত বছর থেকেই দেখছিলাম এটা টুর্নামেন্টেও তারা সাফল্য পেয়েছিল এবং দলটার ভিতরে অনেক পরিবর্তন করে, আমূল পরিবর্তন করে সিংটোকে নিয়ে পুরো একটা নতুন দল গঠন করলো। এবং সেই দলটা কিন্তু, যে দলটা গঠন করেছিল কাগজে কলমে, কিন্তু দলটা কিন্তু খুব একটা দুর্বল ছিল না, যথেষ্ট শক্তিশালী ছিল। এবং সেটা কিন্তু আমরা খেলার মাধ্যমে দেখছিলাম যে হ্যাঁ, কিন্তু বাট লাস্টের 3টে ম্যাচে কিন্তু ছন্দপতন ঘটলো এবং অস্কার বুজো একেবারে আকাশ থেকে মাটিতে নেমে এলো। যে অস্কার বুজোর নামে জয়ধ্বনি চলছিল ইস্টবেঙ্গল গ্যালারি থেকে, সেই অস্কার বুজোকেই কিন্তু গ্যালারি থেকে গোস ব্যাক স্লোগান কিন্তু শুনতে হচ্ছে। এবং অস্কার বুজো এই ব্যর্থতার দায় কিন্তু পুরো ক্লাব কর্তাদের উপর ছেড়ে দিচ্ছে, দর্শকদের উপর ছেড়ে দিচ্ছে, যার জন্য দর্শক কিন্তু বেজায় চটে গেছে। মোহনবাগানের কথা আপনাদের তো মনে আছে, দেখবেন যে মোহনবাগানে মলিনা পুরো ম্যানেজমেন্টকে দোষ দিয়েছিল গত বছরের টিম সিলেকশনের ব্যাপারে। ওরা ব্যর্থ হয়ে যাচ্ছিল ফেডারেশন কাপে, তারপরে সাংবাদিক সম্মেলনে এই দায় কিন্তু সে নিতে চায়নি এবং পুরো দায়টাই কিন্তু ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছিল। এবং তারপরে যা ঘটনা তা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, সঙ্গে সঙ্গে তাকে রিজাইন দিতে বাধ্য হলো মলিনা এবং কোচ পরিবর্তন সবই আমরা দেখেছি। এবং ইস্টবেঙ্গলের সেই সেম ওয়েদারই কিন্তু তৈরি হয়ে গেছিলো প্রায়। কিন্তু ইস্টবেঙ্গলের মানে জীবন সুধা বলে না, জীবন সুধাই তো বলে ওটাকে, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ম্যাচটাই ছিল তার কাছে কিন্তু টার্নিং পয়েন্ট ফিরে আসার। এবং সেই সুযোগ কিন্তু একেবারে 16 আনা পূর্ণ করলো। মানে সেই সুযোগ কিন্তু হাতছাড়া করলো না বুজো। আমরা দেখলাম অস্কার বুজো কিন্তু সুযোগটাকে একদম সম্পূর্ণ সদ্ব্যবহার করলো। 7-0 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে ইতিহাস গড়ল। অর্থাৎ এই আইএসএল টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো দলকে 7 গোল দিতে পারেনি এবং সেই রেকর্ডটাই ব্রেক করলো ইস্টবেঙ্গল। এবং 7 গোলের মধ্যে 2টো করে গোল নন্দকুমারের আছে, 2টো গোল আনোয়ার আলীর আছে, 2টো ইউসেফের আছে, আর একটা কার আছে দেখতে হবে। যাই হোক, মোট 7, হ্যাঁ পিবি বিষ্ণুর একটা গোল আছে। তাহলে 7 গোলে পুরো চূর্ণ করে দিল মোহামেডান স্পোর্টিংকে। আমি বুঝতে পারলাম না মোহামেডান স্পোর্টিং এতটা ধরাশয়ী হলো কী করে। মোহনবাগান 5-1 গোলে জিতেছিল মোহামেডানের সাথে, কিন্তু মোহামেডান কিন্তু যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলেছিল। এছাড়া অন্যান্য দলের কাছে কিন্তু এত গোলে হারিনি। বাট এইখানে আমি ঠিক রসায়নটা বুঝতে পারলাম না, 7 গোলে হারার রসায়নটা কী, যেখানে দলটা পুরো খাদের কিনারায় চলে গেছিলো, যেখানে ইস্টবেঙ্গল দলটা পুরো খাদের কিনারায় চলে গেছিলো, হারতে ড্র করতে,
সেখানে মোহামেডানের সাথে জিতবে এটা আমরা জানি, কিন্তু 7 গোলে জিতেছে। সত্যি এটা একটা কামব্যাক, একটা দারুণ সুযোগ, এবং সেই সুযোগটা কিন্তু অস্কার ব্রুজো কাজে লাগিয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু একেবারে সামনের সাইডে চলেছে ইস্টবেঙ্গল, এবং তারা মোস্ট প্রবলি মনে হয় 4 নম্বরে চলে এসেছে। এবং মোহনবাগানের সাথে যদি আমরা লজিক্যালি দেখি, গোল পার্থক্য মাত্র 2, সুতরাং ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এবং আইএসএলটাকে পুরো জমিয়ে দিয়েছে এই মুহূর্তে। মানে এখন কিন্তু যে কোনো দলের কাছে চান্স আছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। সেই জায়গা থেকে মোহনবাগানকে যদি আইএসএল চ্যাম্পিয়ন হতে হয়, আর কোনো ম্যাচে কিন্তু পয়েন্ট নষ্ট করলে চলবে না। মনে রাখতে পারে শর্ট লিগ ইতিমধ্যে প্রচুর পয়েন্ট নষ্ট করে ফেলেছে। চ্যাম্পিয়ন হতে গেলে মোহনবাগানকে অন্য দলের পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে, পাশাপাশি মোহনবাগানকে প্রতিটা ম্যাচ তাকে জিততে হবে, তাই তো? এবং সেটা করতে গেলে মোহনবাগান যে দল, যে আক্রমণ ভাগের যে দল সাজিয়েছে, সেখানে আক্রমণের ক্ষিপ্রতা কিন্তু আগের থেকে বহুগুণ বাড়াতে হবে। অর্থাৎ পেনিট্রেশন জোনে যে আমাদের মারাত্মক ফুটবলার আছে, যেখানে ম্যাকলারেন আছে, যেখানে কামিন্স আছে, দিমিত্রি পেট্রোসের মতো কুশলী প্লেয়াররা আছে, তারা কিন্তু আরও ক্ষিপ্রতা বাড়িয়ে গোল বক্সের মধ্যে, আবার সবচেয়ে বড় কথা গোল বক্সের মধ্যে থেকে যেন ব্যাক পাস না হয়, মানে ফরওয়ার্ড পাস করে যেন খেলা হয়, এবং উইংটাকে যেন ভালোভাবে কাজে লাগানো হয়, আর দ্বিতীয়ত মাঝমাঠ থেকে যেন অ্যাটাকগুলো তোলা হয়, এবং সেই দায়িত্ব কিন্তু আপুইয়া থেকে শুরু করে থাপা গ্রহণ করতে হবে। আমরা যে ছোটো 4টে ম্যাচ, যে 4টে ম্যাচে আপুইয়া এবং থাপা অসাধারণ ফুটবল খেলেছে, যেহেতু টাফ ম্যাচের মধ্যে পড়ে গেল, তখনই কিন্তু সমস্ত সমর্থকদের মাথায় কিন্তু সেই সিডিএমের কথা চলে এলো, যে বিদেশি সিডিএম দরকার, এবং এটাই মাথা থেকে এই ভূত যাতে বেরিয়ে যায়, সেই কাজটা কিন্তু থাপা এবং আবেগে করতে হবে, এবং প্রুভ করতে হবে ইন্ডিয়ান মিডফিল্ডার কিন্তু কোনো অংশে ফরেনের থেকে কম নয়। এই জায়গাটা কিন্তু প্রুভ করতে হবে আপুইয়া এবং থাপাকে। এবং পাশাপাশি দিমিত্রি পেট্রোস, আমি জিনিসটা ঠিক বুঝতে পারছি না, দিমিত্রি পেট্রোস আগের ম্যাচে আমি অনেকগুলো কর্নার 17খানে নিয়েছিল, কিন্তু কর্নার যে নেয় সেই কী করে গোল করে আমার এটা মাথায় আসে না। অনেক সমর্থকরা বলছে 17খানে কর্নার দিয়েছে, একটা গোলও হলো না। তা কর্নারটা তুলেছে, গোলটা করার দায়িত্ব কে? যে কর্নার তুলছে সে। তার মধ্যে তো একটা সুইং করে গোলের মধ্যে ঢুকিয়েও দিয়েছিল। ওদের লাচ্চাপ্পা যদি গোলকিপার যদি অসাধারণ সেটা সেভ না করতো, তাহলে তো গোল হয়ে গেছিলো। পাশাপাশি দিমিত্রি পেট্রোস একটা কিন্তু গোল করছে, সামান্য অফসাইডের জন্য সেটা বাতিল হয়ে গেছে। প্রথম দিকে একটা ফ্রিকিক শট নিচ্ছে, অল্পের জন্য বার থেকে বেরিয়ে গেছে। দিমিত্রি খারাপটা খেললো কোথায়? আজ একটা কথা আছে না, যাকে নাই দেখতে পারি তার চলন বাঁকা। এরকম কিছু সমর্থক আছে যারা দিমিত্রিকে এই মুহূর্তে মোহনবাগানে কোনোভাবেই তারা চাইছে না। কিন্তু একটা কথা মনে রাখবে, মাঝমাঠটা কিন্তু এখনও সচল রেখেছে দিমিত্রির জন্য, এবং লেবারা সেরকম কোচ নয়, পোড় খাওয়া কোচ। সে এখন দিমিত্রিকে দলের মধ্যে রেখে এই যে 78% অ্যাটাক হয়েছে, সেটা কিসের জন্য হয়েছে? বল হোল্ড করে দিমিত্রি, থাপা, আপুইয়া সম্মিলিতভাবে যে অ্যাটাকটা করেছে, তারই ফলস্বরূপ ভাগ্য সুপ্রসন্ন ছিল না, গোলগুলো হয়নি। ওখান থেকে যদি একটা গোলও কনভার্ট হয়ে যেত, তাহলে কিন্তু এত কথা আসতো না। দিমিত্রি যে গোলটা করেছিল, অফসাইডের জন্য বাতিল হয়েছিল, ওই গোলটা যদি হতো, দিমিত্রিকে নিয়ে সবাই নাচানাচি করতো, মাথায় নিয়ে আসতো। কী বললি? ঠিকই, দিমিত্রিকে নিয়ে প্রশ্নগুলো কেন তোলা হচ্ছে আমার মাথায় আসছে না, অবান্তর সব যুক্তি। দিমিত্রি এখনও অবধি আইএসএলে যে কটা 6টা ম্যাচ হয়েছে, 6টা ম্যাচেই যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। একটা ওই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ ছিল, যে ম্যাচটা সবাই সমালোচনা করছে। তাহলে একটা হেরে যাওয়া টিমের ম্যান অফ দ্য ম্যাচ সাধারণত হয় না, তাহলে কি করে হলো? বিশেষজ্ঞরা কি এতই নির্বোধ? এগুলো অকারণে করা হচ্ছে। আমার সন্দেহ আছে তারা আদৌ মোহনবাগানের এক্স্যাক্টলি। এটা আছে। আর একটা ছোট্ট পরিসংখ্যান বলে দিই, একটু ভুল হয়েছে। মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল এই মুহূর্তে গোল পার্থক্য এগিয়ে গেছে। মোহনবাগানের গোল পার্থক্য হচ্ছে 11টা, ইস্টবেঙ্গলের 12টা হয়ে গেছে। এই মুহূর্তে গোল পার্থক্যে সব মোহামেডানকে 7 গোল দেয়াতে আগে 4 গোল ছিল ডিফারেন্স, 0 হওয়াতে এই 5 গোল ছিল, 5-0 হওয়া, এই 5 গোল ডিফারেন্স ছিল, 7 গোল হওয়াতে 12 গোলের ডিফারেন্স হয়ে গেছে। মোহনবাগানের 11 গোল ডিফারেন্স। তো এই মুহূর্তে ভালো জায়গাতেই আছে গোল ডিফারেন্সের দিক থেকে, যেটা পরবর্তী ক্ষেত্রে যদি সমসংখ্যক পয়েন্ট হয়, আমরা জানি গোল ডিফারেন্সটা দেখা হয়। ইস্টবেঙ্গল এই মুহূর্তে একটু চালকেরা শুনে এসছে। আর সবচেয়ে বড় কথা, 7-0 গোলে যখন জিতেছে, একটা টিমের মধ্যে ছোটো টিম যাই হোক না কেন, সে লোকে তো আর দেখবে না কি টিম কী অবস্থায় খেলছে, রেজাল্টটাই লোকে দেখবে। বিদেশিহীন টিম যাই হোক,
তো সেই এটাতে- দলের সাথে মোহনবাগান তো 5টা দিতে পারিনি, তাই তো মোহনবাগানে এত 7টা আবার একটা গোলও খেয়েছে। গোলও খেয়েছে প্লাস তার কৃতিত্ব তো দিতেই হবে। কৃতিত্ব দিতে হবে। ওই অন্যের 7 গোল দিয়েছে বলে তাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আমার মনে হয় ইস্টবেঙ্গল যথেষ্ট মানে মানে কি বলবো মনোবল পেয়ে গেল এই 7-0 গোলে জেতাতে। এবং সবচেয়ে বড় কথা যেটা বলছি, অস্কার বুজোর তো পদ নিয়ে টানাটানি হয়ে গেছিল, দর্শক থেকে শুরু করে সবাই তো বলছে। পাশাপাশি ইস্টবেঙ্গলের প্রাক্তন যারা প্লেয়ার তারাও অস্কার বুজোকে ছেটে ফেলার কথা বলেছিল। হ্যাঁ, একদম বিকাশ পাজি, ইস্টবেঙ্গলের একদম ঘরের ছেলে যারা, বিকাশ পাজি, তারাও মেহতাব বলেছিল, সিং। সবাই বলেছিল। তো যাই হোক, অস্কার বুজো নতুন করে যখন প্রাণ ফিরে পেয়েছে, তার গদি প্রাণ মানে এখানে তার গদি পুনরুদ্ধার হয়েছে বা ফিরে পেয়েছে, সুতরাং পরবর্তী ম্যাচগুলো ইস্টবেঙ্গলে আমার মনে হয় একটা ভালো রকম বেগ দেবে। এবং পাশাপাশি আমরা তো ডার্বিতে একটা দারুণ ম্যাচ উপভোগ করতে পারি, হ্যাঁ, কারণ হ্যাঁ। ইস্টবেঙ্গল এখন যে ফর্মে ফিরে এসেছে, 3-3 মে যে ডার্বিটা আছে, এটা কিন্তু একটা মরণ বাঁচুন একটা লড়াই হবে দুই আর একটা দলের। কথা, মোহনবাগান কিন্তু এই মুহূর্তে ব্যাক ফুটে, কারণ পরপর দুটো ম্যাচ ব্যাঙ্গালোরের সাথে জেনুইন জেতা ম্যাচ, 68% বল পজিশন ছিল, ম্যাচটা ড্র। আচ্ছা, মুম্বাইয়ের সাথে 78-80% বল পজিশন, 17খানা কর্নার, ম্যাচটা হেরেছে। তো যাই হোক, আলটিমেট তো রেজাল্টের দিক থেকে মোহনবাগান কিন্তু মানসিকভাবে একটু পিছিয়ে গেছে, ব্যাক ফুটে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জামশেদপুর ম্যাচটা এই মুহূর্তে পাখির চোখ, জিততেই হবে, Yes. কারণ যে জিতবে সেই চলে যাবে একে। আচ্ছা, তাই না? হ্যাঁ, যদিও হ্যাঁ 13 মানে মন মানে যে জিতবে 16 হবে। আচ্ছা, এই যেই জিতবে 16 হবে, আচ্ছা। তাহলে একে যাবে। যদিও মুম্বাই একটা ম্যাচ কম খেলে হবে। আমি ওইটাকে ঠিক হিসেবে ধরছি না, আমি কে কটা ম্যাচ হারলো আর কে কটা ম্যাচ জিতলো, হুম। সেদিকে মুম্বাই মাত্র 3টে ড্র করেছে, হুম, হ্যাঁ, আর সেখানে মোহনবাগান 2টো ড্র, একটা হেরেছে, হুম। আর জামশেদপুর মানে একটা হেরেছে আর 2টো মানে ড্র করেছে, একই মোহনবাগানের মতোই, হ্যাঁ। সেম মোহনবাগান আর সেম হ্যাঁ, সেম। তা সেদিক দিয়ে বিচার করলে মুম্বাই সিটি এফসির কিন্তু পারফরমেন্স কিন্তু এই দুই দলের থেকে তুলনায় তুলনায় বেটার। হুম। তো আমরা তাকিয়ে থাকবো জামশেদপুর ম্যাচের দিকে, কি করলে, মানে আমার প্রশ্ন হচ্ছে যে কি করলে মোহনবাগান এই ম্যাচটা উতরে যেতে পারে, মানে কম্বিনেশনটা কীরকমভাবে করলে। সবাই বলছে যে এই ম্যাচে দিমিত্রিকে বসিয়ে রাখতে হবে। তো অনেকে যে টিম যে এটা কম্বিনেশন যেটা বলছে, যে টিমের ইয়েটা কী হবে, ফরমেশনটা কী হবে, তাতে বলছে যে উপরে কামিংস, হ্যাঁ, বলছে লিস্টন, আগের বার যেমন লিস্টন আর মনবীর একসঙ্গে নামতো, লিস্টন মনবীরকে একবারে নামিয়ে দাও। তার মানে রাইট উইঙ্গার হচ্ছে মনবীর সিং, লেফট উইঙ্গার হচ্ছে লিস্টন। আচ্ছা, বলছে ওরা যে একে রবসনকে মাঝমাঠে নিয়ে আসো, ঠিক আছে, তাহলে মাঝমাঠে চলে আসলো, তাহলে ইসের নিচে আচ্ছা মানে দিমিত্রির জায়গাটা চলে আসলো, আর ওদিকে থাপা আর সাহালকে নামাতে বলছে, থাপা না, আপুইয়ার সাথে সাহাল, থাপাকে বসিয়ে, ঠিক আছে, আপুইয়ার সাথে সাহালকে নামাতে বলছে। আর ডিফেন্ডারে বলছে, হ্যাঁ, ডিফেন্ডার যেটা বলছে সেটা হচ্ছে 2জন ডিফেন্ডার কি নামাতে, 2জন বিদেশি কি নামাতে, হ্যাঁ 2জন বিদেশি, তাহলে 2জন বিদেশি টম আলডেট এখানে, আর হ্যাঁ 2জন বিদেশি এখানে, মানে মলিনার যে তার মানে ফরমেশন, হ্যাঁ প্রথমে ইয়েকে পাচ্ছে না, না দিমিত্রিকে পাচ্ছে, না ম্যাকলারেনকে পাচ্ছে। ম্যাকলাইন না, কামিন্সকে, কামিন্সকে তো প্রথমে, না কামিন্স না, ম্যাকলারেনকে না, আচ্ছা হ্যাঁ, ম্যাকলারেন, হুম, রবিনহো, হুম। আর ওদিকে মনবীর সিং, না বিদেশিদের কথা বলি, ম্যাকলারেন, রবিনো, আর আর এদিকে এদিকে রড্রিগেজ আর টম আলডেট। ব্যাস এই 4জন, আচ্ছা। ঠিক আছে। আর যেভাবে মানে সোজা কথা, যেভাবে মলিনা ফরমেশন করতো ফুটবলে, ঠিক সেটাই দাঁড়াচ্ছে। সেটা করলে হয়তো আমাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে খেলা তো বৈচিত্র্য আমরা দেখতে পাবো না, ওই ডিফেন্সটাও তো আটোসাটো হবে, তো গোল হয়তো খাবো না, বাট অ্যাটাকে যে বৈচিত্র্য যেটা আমরা লোবেরা দেখতে পাচ্ছি, দুর্ভাগ্য তাকে তাড়া করেছে, গোলগুলো হয়নি, আমরা সেই অ্যাটাকিংটা কিন্তু দেখতে পাবো না। আর সত্যি কথা বলতে যে রবসান রবিনো কাছকে যেটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু আমরা পাচ্ছি না। 2টো গোল সে হয়তো করেছিল, কিন্তু সেরকম পেনিট্রেশনে ভেদন ক্ষমতাটা কিন্তু এখনও পর্যন্ত দেখিনি। একজন দুজন কেটে যাচ্ছে ঠিকই, কিন্তু ঠিক যেভাবে স্ট্রাইকাররা, বক্স স্ট্রাইকাররা, প্রপার 9 স্ট্রাইকার বলতে আমরা যেটা বুঝি, ঠিক সেইভাবে অ্যাটাকটা কিন্তু রবসানের পা থেকে ছোট জায়গায় কাটিয়ে, বক্সের জায়গাটাতে ছোট জায়গায় কাটিয়ে চকিতে শট বা অ্যাটাক, সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা আমরা যেটা আমরা ম্যাকলারেনের ভিতরে দেখতে পাই, যেটা আমরা এর আগে স্টুয়ার্ডের প্রায় দেখতে পেতাম, তাই তো। তো সেদিক থেকে জানি না অ্যাটাকটা কীভাবে হবে। সারা মাঠ একটা জিনিস আমরা লক্ষ্য, দিমিত্রি যে ম্যাচগুলো খেলেছিল সারা মাঠ চষে খেয়েছে, একেবারে ডিফেন্স থেকে ফরওয়ার্ড পর্যন্ত, তাই তো। সেই এতটা মানে উপরে নিচে ওঠানামা করে খেলার পরেও কিন্তু একটা গোল করে দিয়েছিল, অফসাইডের জন্য বাতিল হয়েছে।
তো সেই কাজটা কে করবে? তো যাক, সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। টিম আমার মনে হয় যা ছিল লোবেরা, সেই টিম নামানোই বেটার। এবং একটা জায়গায় খালি সমস্যা হচ্ছে আমার মনে হয় লিস্টনের জায়গাটা। লিস্টন নতুন জায়গায় থেকে সে তার সাবলীল খেলাটা খেলতে পারছে না। সে আবার তার পুরনো জায়গায় কেন ফিরতে পারছে না, সেই জায়গায় রবসনকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো একটা কাজ করতে পারে, যেটা খেলা ছিল ফার্স্ট হাফ লিস্টন, সেকেন্ড হাফ রবসন। ঠিক আছে, কিন্তু দুজনকে একসাথে রেখে মনবীরকে বসিয়ে রাখার কোনো মানে হয় না। রাইট উইঙ্গারের মনবীরকে বসিয়ে রেখে একদম 87 মিনিটে 80 মিনিটের পরে তাকে নামিয়ে মনবীরের কাছ থেকে পাওয়া যাবে না। তাকে কিন্তু প্রথম থেকেই রাইট উইঙ্গার ব্যবহার করতে হবে। কি বলিস? অবশ্যই হ্যাঁ, মনবীরকে প্রথম থেকে খেলাতে হবে। এর পাশাপাশি খেলাতে গেলে রবসন আর ইয়েকে আর একটা কথা, যেটা হচ্ছে রবসন কিন্তু যে কোনো পজিশনে খেলতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। যে কোনো পজিশনে ও খেলতে পারে, মানে রবসন নিজেই বলেছে প্রয়োজনে যদি আমাকে ডিফেন্ডার হিসেবে নামায় তাও করবো, স্ট্রাইকার হিসেবে যে কোনো জায়গায় সে উইংয়ে বলবে সে উইংয়ে খেলতে পারে। এটা একটা অ্যাডভান্টেজ, রবসন যে কোনো পজিশনে খেলতে পারে। কিন্তু লিস্টন যেটা বললি যে ওর নিজের পজিশন হারিয়ে নতুন পজিশনে ঠিকমতো খেলতে পারছে না, আমার মনে হয় এই জায়গাটা একটু ভাবা দরকার। লিস্টনকে বসিয়ে মনবীরকে নামাতে পারে, সেকেন্ড হাফে লিস্টনকে নামাতে পারে। আচ্ছা, আমি সেটাই বলছিলাম। কিন্তু ও তো হ্যাঁ, রাইট উইঙ্গারের সাথে লেফট উইঙ্গারের কি করে হবে? না, এতদিন ধরে লিস্টনকে রাইট উইঙ্গারই খেলিয়েছে লোবেরা। আর ও বলে ও তো বাপার প্লেয়ার না, বেসিক্যালি তো লিস্টন বাপার প্লেয়ার না, ডান পায়ের প্লেয়ার, খেলে বাদিক দিয়ে। কেন বাদিক খেলে? কাট করে ও উইঙ্গার দিয়ে ঢুকতে পারে। তার যে অভ্যাসটা সে করে ফেলেছিল বাপা দিয়ে ঢোকাটা, সেটা ডান দিক দিয়ে ঠিকমতো আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সেই কারণে আমার যেটা মনে হয় যে রবসনকে ফার্স্ট হাফে রাখো, সেকেন্ড হাফে যদি প্রয়োজন হয় রবসনকে তুলে নিয়ে লিস্টনকে নামাও। ঠিক আছে, আর যদি মনে হয় না রবসন বেটার খেলছে, রবসনকে রেখে মনবীরকে তুলে নিয়ে ওই জায়গায় লিস্টনকে নামিয়ে দাও, যে বেটার খেলবে, তাই না? তখন লিস্টন তো সব জায়গায় খেলতে পারে, আবার রবসনও সব জায়গায় খেলতে পারে, কিন্তু মনবীর বাদিকে খেলতে পারে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর যাই নামাও যাই করো, গোল সুযোগ কিন্তু কনভার্ট করতেই হবে। দিমিত্রিকে বারবার ক্ষমা করবে না। এই ম্যাচেও যদি দিমিত্রিকে নামাবা, দিমিত্রি এরকম ক্ষমার যোগ্য কোনো গোল করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু পেছনে কিন্তু শেয়ার লেগে গেছে। ঠিক আছে, সুতরাং দিমিত্রিকেও চেষ্টা করছে, সবই বুঝছি, কিন্তু এক শ্রেণীর লোক তারা করবে। এক শ্রেণীর, আমি সমর্থক বলবো না, এক শ্রেণীর লোকই বলবো। ঠিকই বলেছিস, এক শ্রেণীর লোকই বলবো এদেরকে, এক শ্রেণীর সমর্থক বলবো। মনমান সমর্থক হলে দিমিত্রির খেলাটা নিয়ে তারা এইভাবে ট্রোলটা করতো না। তো এটাও যেমন অস্কারের কাছে ছিল একটা বাঁচার, মানে মরণ বাঁচার লড়াই, এবং এটা লোবেরার কাছেও একটা লড়াই, যেখানে দিমিত্রিকে এতটা প্রেফার করেছে, এবং সেই জায়গাটা দিমিত্রিকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অন্তত একটা অ্যাসিস্ট, গোল করতে পারুক না পারুক, কারণ দিমিত্রি একটা অ্যাসিস্ট থেকে কিন্তু গোল কনভার্ট হওয়া চাই, বা দিমিত্রি নিজে গোল করতে হবে। কারণ এইসব দর্শকরা মাঠে যাই খেলো পা দিয়ে গোল চায়, একদম রেজাল্ট ছাড়া কোনো ইয়ে নেই। আর সবচেয়ে বড় কথা, না গোল যাই করুক, যদি ম্যাচ জেতে, আমার কথা শোন, যদি ম্যাচ মোহনবাগান জেতেও, ধর ম্যাকলেন গোল করলো, রবসন গোল করলো, মাথাটা খাবে গিয়ে দিমির কেন গোলটা করতে পারলো না, জিতলেও কিন্তু। তাহলে এরা কি করে মোহনবাগানের সমর্থক হয়? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তো, আমি গত বছর থেকে দেখছি তো, দেখা গেল দিমির পাশ থেকে গোলটা হয়েছে, তাও দিমি সেটা আর বলতে পারবে না, কারণ সে তো মূর্খ। তারা অ্যাসিস্ট যদি তখন তো বলতো অ্যাসিস্ট বোঝো, তা তো মূর্খ। দিমির হয়তো ফার্স্ট পাস, সেকেন্ড পাসটা হয়তো লিস্টনে, তারপরে হয়তো করলো, তখন হয়তো করবে। ঠিক আছে, অস্বীকার করবে। কিন্তু দিমি যে সেন্টারগুলো আগের দিন করেছিল, সেখানে কেন আলবার্টো একেবারে গোল, আমি দেখছি আলবার্টো অল্পের জন্য গোল করতে পারলো না। কতগুলো হেড কিন্তু কানেক্ট করেছে, বাট গোল যদি না হয় দিমিত্রি ওখানে কি করবে? আমাকে এই প্রসঙ্গে বলি, আনোয়ার কিন্তু গোল করে যাচ্ছে ইস্টবেঙ্গলকে। আগের দিন মোহামেডানের সাথে দুখানা গোল করেছে, আর জেনুইন গোল, কোনো পেনাল্টি না, ও তো গোল বক্সে গোল করেছে, এবং সেটা করার জন্য তো আলবার্টো উঠে এসছে, সেটাই কিন্তু পারেনি, কিন্তু ও তো করেছে। এখন যদি আমি একটা কথা বলি, যে আলবার্টো গত বছর তো অনেকগুলো গোল করেছে, সেখানে আনোয়ার এবারে একটা ম্যাচে 2টো গোল করে, প্রতিটা ম্যাচে কি গোল করছে? কার কবে ভাগ্যটা থাকবে, সঙ্গে থাকবে, কতদিন সঙ্গে থাকবে না। আর যদি ধরো ম্যাকলারেন আর ওই ইউসেফ, এ পর্যন্ত যে কটা ইউসেফ গোল করেছে, তার মধ্যে 4টি পেনাল্টি, কি বলবি? হ্যাঁ তাই তো, আগের দিনে তো 2টো গোল করেছে, 2টো পেনাল্টি থেকে। তো যে ম্যাচে 3টে পেনাল্টি পায়, সেই দল কি করে জেতে? তারপর আছে 10 জনে খেলেছে, তারপরে মোহনবাগান 10 জনে খেলেছে, তাই না? তো 4 তারিখে মোহনবাগান এরকম ফুটবল খেলে, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আশা মোহনবাগান জিতবে, জয়ের সঙ্গে ফিরে আসবে, এবং
আইএসএলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় মোহনবাগান চলে আসবে, সেটা আশা করতে আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না।